আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মাইয়া নিয়া বাসে উঠে মাস্তানি দেখাইতেছে। ধ্রুবর কানে কথাটা গেল, ওর রাগ এবার চিরিক দিয়ে মাথায় উঠে গেল। ও দাঁড়াতে চাইলো, তারপর বলল, মাইয়া মানে কি বোঝাতে চাইছেন? লোকটা আচমকা ধ্রুবর এমন রূপ দেখে ভয় পেয়ে সেটিয়ে গেল। ধ্রুব তেরে উঠতে চাইলে ওর হাত দ্রুততার সঙ্গে চেপে ধরলো অদিতি। ধ্রুবর হাতের দিকে একবার তাকিয়ে আবারও অদিতির দিকে চাই। অদিতি চোখের ইশারায় ওকে থামতে বলছে। ধ্রুব ওই করুণ দৃষ্টি দেখে চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলে আবারও জায়গায় বসে গেল। অদিতি ধ্রুবর হাত ছেড়ে দিল। ওর মাথাটা নিচু করে আস্তে করে বলল, আমাদের গ্রামের লোক একটু অন্যরকম, ওরা এভাবেই বলে, এটা নিয়ে মারামারি করে লাভ নেই। ধ্রুবর আগে কাঁপছিল, অদিতির সম্পর্কে বাজে বলাটা একদমই নিতে পারেনি। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ধ্রুব অদিতির দিকে একটু ফিরে শাসিয়ে বলল, লোকটার বাড়ি তুমি আমায় চেনাবে, পরে দেখাবো এটা রে। অদিতির ঘুম পাচ্ছিল, ও বাসের সিটে মাথা হিলিয়ে ঘুমানোর চেষ্টা করলো। এক পর্যায়ে ঘুমিয়েও গেল। ধ্রুব দেখে সেসব। অদিতির মাথা বারবার সিট থেকে হেলে পড়ে যাচ্ছিল। ধ্রুবর কি হচ্ছে আজ কে জানে। বারবার অদিতির দিকে চেয়ে থাকছে, শুতে ইচ্ছে করছে, মেয়েটার এলোমেলো চুল গুছিয়ে দিতে ইচ্ছে করছে। অদিতি আজ প্রথমবার এতটা পাশে বলে কি আজ ওর চাওয়াগুলো বেপরোয়া হচ্ছে। ধ্রুব নিজেকে আশকারা দিল, তীরে হাত বাড়িয়ে অদিতির মাথাটা নিজের কাঁধে হেলিয়ে দিল। ঘুমের ঘরে অদিতি ধ্রুবর কাঁধে নাক গুজে দিল। এমনটা করার সাথে সাথে ধ্রুবর শ্বাস যেন আটকে গেল। ও ঢুক গিলে ঘাড় ঘুরিয়ে নিজের কাঁধের উপর পড়ে থাকা অদিতির দিকে তাকালো। অদিতির হুঁশে নেই। ধ্রুব ঢুক গিলে আবারও সোজা হয়ে বসলো। ওর লুম দাঁড়িয়ে যাচ্ছে। তারপর যখন অদিতি ঘুমের ঘরে ওর বাহু জড়িয়ে ধরলো, ধ্রুবর বুকের ধুকপুকানি যেন এবার লাগাম ছাড়ালো। কোনো মেয়ে আজ অব্দি এতটা ওর কাছে আসেনি। ধ্রুবর কাছে এই ছোঁয়া নতুন। ধ্রুব এবার ঢুক গেলে ওর কেমন একটা লাগছে। ও ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে অদিতির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। অদিতি যেন আজ বড্ড নিশ্চিন্ত, ভীষণ আরাম করে ঘুমোচ্ছে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে গেল পুরোটাক্ষণ। তারপর আলগোসে অদিতির মাথা সেভাবেই রেখে দিল, নিজের কাঁধে পুরোটা রাস্তা। আর এদিকে বাস লক্ষ্মীপুরে পৌঁছেছে। ধ্রুব ঘুমিয়ে পড়েছিল অদিতির মাথায় নিজের মাথা হেলিয়ে। বাসের মধ্যে শেরগুল শুনে ওর ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুচকে দেখলো আশেপাশটা। অদিতি ওর কাঁধে তখনও মাথা রেখে ঘুমোচ্ছে। ধ্রুব সোজা হলো, ওকে ডাকলো, তারপর বলল, অদিতি গেট আপ, আমরা পৌঁছে গেছি। অদিতি একটা পুরুষ কণ্ঠের আওয়াজ ডাক শুনে নিভু নিভু চোখে তাকালো। ওর মুখ প্রায় ছুঁই ছুঁই ধ্রুবর মুখের সঙ্গে। ঘুমের রেশ কেটে গেছে, পুরো ব্যাপারটা মাথায় আসতে ছিটকে সরে গেল। ও দ্রুত ওড়না ঠিক করে অপ্রস্তুত গলায় বলতে চাইলো, আমি আমি কখন আপনার। ধ্রুব কি উত্তর দিবে। ও অদিতিকে টেনে এনেছে নিজের কাঁধে, বললো উল্টাপাল্টা ভাবতে পারে। ধ্রুব কিছুটা দুনামুনা করে বলল, তুমি ঘুমের ঘরে এসেছিলে, আমি আনিনি। অদিতি শুনলো, উকি দিয়ে আশেপাশটা দেখলো, সবাই ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে। ধ্রুব নিজের ব্যাগ গুছিয়ে শার্ট টেনে টুনে উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মাথায় ক্যাপ পরে নিল। তারপর অদিতির দিকে ধ্রুব হাত বাড়িয়ে দিয়ে বলল, দাও। অদিতি কিছুটা অস্বস্তি নিয়ে তাকালো। ধ্রুব কি ওকে হাত ধরার জন্য বলছে? অদিতি অস্বস্তি নিয়ে আশেপাশে তাকালো। এই বাসে অনেকেই হয়তো ওকে চিনতে পারে। অদিতি আবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এসব কি করছেন, আমি হাত ধরতে পারবো না। অদিতির কথা শেষ হওয়ার আগেই ধ্রুব বিরক্ত হয়ে বলল, গিভ মি ইউর ব্যাগ। অদিতি আবার ভীষণ লজ্জায় পড়ে গেল। ও এসব কি ভাবছিল, অথচ ধ্রুবর মনে সেসব কিছুই ছিল না। অদিতি ওর ব্যাগ নিজের হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি নিতে পারবো, আপনি আগে যান প্লিজ, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ধ্রুব অদিতির কথা শুনে আশেপাশে তাকালো। মানুষজনের ভিড় দেখেও দীর্ঘশ্বাস ফেললো। তারপর বলল, চলো, বলে অদিতির বিপদের কথা ভেবে মেনে নিয়ে সামনে এগিয়ে গেল। অদিতি ধ্রুবর থেকে দূরত্ব রেখে বাস থেকে নামলো। ধ্রুব বাস থেকে নেমে হাত মুছতে স্ট্রেচিং করছিল। অদিতি সেটা দেখে নিচু গলায় বলল, রাস্তাটা ভালো না এদিকের, অনেকবার চেয়ারম্যানকে বলা হয়েছিল, লাভ হয়নি। ওর কথা শুনে ধ্রুব স্ট্রেচিং থামিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তারপর বলল, ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। অদিতি বুঝে ধ্রুব কখনোই ওর অসুবিধা প্রকাশ করবেন না অদিতির সামনে। ওরা দাঁড়িয়ে থাকে। ধ্রুব একটু পর বলল, তোমাকে নিতে আসেনি কেউ। অদিতি খুঁজছে আশেপাশে কাউকে, তারপর বলল, আব্বা আসবেন। ধ্রুব নিজেও তাকালো আশেপাশে। অদিতির বাবা দেখতে কেমন সেটা ওর জানা দরকার। লোকটার কিসের এত অহংকার, গৌরবের বাহাদুরি জানা লাগবে ওর। হঠাৎ অদূরে নিজের বাবাকে দেখতে পেয়ে আটকে গেল অদিতি। ভয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে নিজের থেকে কয়েক ইঞ্চি দূরে সরিয়ে দিয়ে বলল, সরে দাঁড়ান, আব্বা আসছেন। ধ্রুব আচমকা ধাক্কায় পা পিছিয়ে অবাক হয়ে অদিতির দিকে তাকালো। অদিতি চোখ মুখে ভয়ে আতঙ্ক। একবার বাবাকে দেখছে তো আরেকবার ধ্রুবর দিকে তাকাচ্ছে। পাঞ্জাবি গায়ে তুফাজ্জল মেয়ের দিকে এগিয়ে গেলেন। ধ্রুব তুফাজ্জলের সঙ্গে অদিতিকে দেখে বুঝতে পারলো এই সেই বিখ্যাত প্রেমের বিচারক। ও ভ্রু কুচকে চাইলো। আগাগোড়া লক্ষ্য করতে থাকলো তুফাজ্জলকে। দেখেই মনে হচ্ছে ভীষণ রাগী একজন মানুষ। ধ্রুব কিছুটা দূরে থেকে দেখছিল বাপ মেয়েকে। তুফাজ্জল মেয়ের ব্যাগ নিজের হাতে নিয়ে বললেন, পথে অসুবিধা হয়েছে। অদিতি আর চোখে ধ্রুবর দিকে চেয়ে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে তুফাজ্জলের দিকে চেয়ে জবাব দিল, না। তুফাজ্জল মেয়ের ব্যাগ নিয়ে নিলেন কাঁধে। কমকমে স্বরে বললেন, বাড়ি চলো। অদিতি বাবার পেছন পেছন এগিয়ে যাচ্ছে সামনে। স্টেশন ছাড়ার আগে একবার পেছন ঘুরে মলিন চোখে ধ্রুবকে দেখলো। ধ্রুব ভ্রু কুচকে ওর দিকে চেয়েছিল। দুজনের চোখে চোখ মিলল। একজনের চোখ ছিল প্রেমের ব্যর্থতা, অন্যজনের চোখে চাপা রাগ। অদিতি মলিন চোখে চেয়ে আবার বাবার দিকে ফিরে হেঁটে গেল। আর এদিকে অদিতি যেতেই ধ্রুব ক্যাপ খুলে ফেললো। ওর মাথায় চড়ে গেল কিছু একটা। তুফাজ্জল অদিতির বাবা না হলে এতক্ষণে। ধ্রুব নিজের রাগ কন্ট্রোল করলো। ও পরিকল্পনা মাফিক এগোচ্ছে। স্টেশন ছেড়েও হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে গেছে
সুজা অদিতির বাড়ির সামনে ছোটখাটো একটা ইটের তৈরি বাড়ি। বাড়ির সামনে ছোট একটা উঠোনে হরেক রকমের শাকসবজি লাগানো হয়েছে। উঠোনের এক পাশে একটা ছোট্ট পুকুর। ধ্রুব বাড়ির বাইরে থেকে সেসবের ছবি তুললো একটা। তখন তোফাজ্জল উঠোনে বসে পেপার পড়ছিলেন। একটা অজানা ছেলেকে ওনার বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে তিনি ভ্রুকুচকে উঠে দাঁড়ালেন। বাড়ির ভেতর থেকে ডাকলেন, এই ছেলে এদিকে আসো। ধ্রুব ক্যামেরা বন্ধ করে এগিয়ে গেল। তোফাজ্জলের সামনে দাঁড়াতেই তিনি ধ্রুবকে আগাগোড়া ভালোভাবে দেখে নিলেন। যুবক ছেলে, চোখে সানগ্লাস, পিঠে ঝুলানো বাদামি রঙের ব্যাগ, দেখে তো শহরের ছেলে মনে হচ্ছে। তোফাজ্জল বললেন, কোথা থেকে আসছো তুমি? গ্রামে নতুন লাগছে। ধ্রুব সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে শান্ত স্বরে জবাব দিল, বরিশাল থেকে এসেছি এই গ্রামে প্রজেক্টের কাজে। প্রজেক্ট? কিসের প্রজেক্ট গ্রামে? তোফাজ্জল নিজের স্বভাবে সন্দেহ করলো ধ্রুবর কাছে মিথ্যা তৈরি করাই ছিল। ও নিজের ক্যামেরা দেখিয়ে বলল, আমি ফটোগ্রাফি করি। এই গ্রামে আমাকে আমার কোম্পানি থেকে পাঠিয়েছে শুটের জন্য। তোফাজ্জল ভ্রু বাঁকিয়ে হাত এগিয়ে বললেন, দেখি তোমার ক্যামেরা দাও তো, কি ছবি তুলো দেখি। ধ্রুব এবার কিছুটা থমকালো। ক্যামেরার প্রথম ছবিটাতেই অদিতি বাসে তুলেছিল ও। ধ্রুব তোফাজ্জলের দিকে ভ্রুকুচকে তাকালো, বোঝার চেষ্টা করলো ওনার মনের মধ্যে গতি। বোঝা গেল তোফাজ্জল ক্যামেরা নিয়েই ছাড়বেন। অন্য কেউ হলে হয়তো আবার ধ্রুব সুজা মুখের উপর মানা করে দিত, কিন্তু এখানে তোফাজ্জল দাঁড়িয়ে আছেন। ওনার সঙ্গে ধ্রুবর প্রতিটা কথা, আচরণ সবকিছুর উপর নির্ভর করছে ধ্রুবর সঙ্গে অদিতির সম্পর্ক। ধ্রুব চুপচাপ ক্যামেরা এগিয়ে দিল। তোফাজ্জল মাত্র দুটো ছবি দেখলেন, আর বাকি ঘাটলেন না। ক্যামেরা ফিরিয়ে দিলেন। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তোফাজ্জল বললেন, গ্রামে কার বাড়িতে থাকবে? ধ্রুবর কাছে জবাব তৈরি ছিল। সে বলল, এখনো ডিসাইড করিনি, কাজ সবে শুরু হয়েছে। এখানে কোনো হোটেল পাওয়া যাবে? ওদের কথা বলার ফাঁকে অদিতি চুলে গামছা পেঁচিয়ে উঠোনে এসে কাপড় মেলে দিতে। ধ্রুবকে ওর বাবার সঙ্গে কথা বলতে দেখে অদিতি সেখানেই থমকে গেল। ধ্রুবরও তখন চোখ গেল অদিতির দিকে। ভেজা মুখ, গামছা পেঁচানো চুল, ওই মুখের উপর লেপটে থাকা ভিজে বেবি হেয়ার গুলো, আর হাতে বালতি। অদিতিকে লাগছিল পাক্কা গৃহিণী, শুধু শাড়িটাই মিসিং। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে যেতে লাগলো ওই গুলগাল মুখের সৌন্দর্যটুকু। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে বললেন, গ্রামে হোটেল খুঁজতে এসেছো? জীবনে গ্রাম দেখোনি? ধ্রুব তাৎক্ষণিক ধ্যান ভেঙে গেল। ও দ্রুত চোখ সরিয়ে ফেললো অদিতি থেকে। গলা কেসে তাকালো তোফাজ্জলের দিকে। অদিতিও দ্রুত কাপড়ের বালতি উঠোন রেখে দৌড়ে আবারও ভেতরে চলে গেল। অথচ ভেতরে গেলেও পর্দার ফাঁক গুলিয়ে দেখতে লাগলো ধ্রুবকে। ধ্রুবকে এভাবে বারবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত পা কাঁপছে রীতিমতো। ওখানে কি হচ্ছে কে জানে, বলা যায় না। এই ছেলে আদৌ কি বুঝতে পারবে অদিতির সমস্যাগুলো, ওর ভয়গুলো? যা ঘাওড়ার ছেলে, সে কখনো কারো ধার ধারেনি। সে আজ তোফাজ্জলের কাজ ছাড়া কথা আদৌ সহ্য করবে কিনা কে জানে। অদিতি পর্দার আড়াল থেকে মুখ লুকিয়ে দেখতে থাকলো শুধু। ধ্রুব তোফাজ্জলের কথায় জবাব দিল, শহরে বড় হয়েছে আমি, গ্রাম সম্পর্কে এক্স্যাক্টলি তেমন ধারণা নেই। যদি থাকার জায়গা না থাকে তবে রাতটা আজকে স্টেশনে কাটিয়ে দিতে হবে মেবি। তোফাজ্জল ভাবলেন, শহরে একটা ছেলে স্টেশনে রাত কাটালে এটা গ্রামের বদনাম, উনার মেহমানদারির বদনাম। তাই তিনি পরে বললেন, স্টেশন কোনো থাকার জায়গা না, আমার বাংলো বাড়িতে থাকতে পারো কদিন। যদি আমার প্রস্তাব ভালো না লাগে তবে রাতের বাস ধরে বাড়ি চলে যাও। ধ্রুবর চোখ মুখ শান্ত, অথচ ভেতরে ভেতরে সে এসবই আশা করেছিল। সবকিছু প্ল্যানিং মাফিক চলছে। ও কাদের ব্যাগের ফিতে ধরে বলল, আমার প্রবলেম নেই, খাবার আমি এখানে কোনো রেস্টুরেন্টে খেয়ে নেব। তোফাজ্জল ভ্রুকুচকে বললেন, রেস্টুরেন্ট? ধ্রুব এবার কিছুটা হতাশ হয়ে বলল, গ্রামে হোটেল থাকে না, কিন্তু ছোট ধাবা থাকে শুনেছি, এখানে কি সেটাও নেই? তোফাজ্জল ধ্রুবর কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই ছেলে জীবনেও গ্রাম দেখেনি। উনি ভ্রুকুচকে বললেন, এখানে ধাবা নেই, ছোট ছোট দোকান আছে যেখানে শুধু চা পাওয়া যায়, যা খেয়ে জীবন চলবে। চাই খেতে পারো, না হলে আমার এখানে খাবার খাওয়া যাবে। ধ্রুব মনে মনে হাসে, এই লোক ভারী অদ্ভুত, হেল্প করছেন অথচ কথার মধ্যে কোনো নরম ভাব নেই, সবকিছুর মধ্যে একটা রাগী ঘাটতেরা ভাব। ভালো হয়েছে, জামাই শ্বশুর ভালো জমবে, দুজনের রাগী তুঙ্গে থাকে সবসময়, এবং দুজনেই ঘাটতেরা। ওদের দুজনের জিন ধ্রুব আর অদিতির বাচ্চা পেয়ে গেলেও পেয়ে যেতেও পারে। ধ্রুব বলল, থ্যাঙ্কস, আপনি চাইলে এসবের জন্য আমি পে করতে পারি আপনাকে। তোফাজ্জল আবার মহাবিরক্ত হয়ে বললেন, টাকা পয়সা হিসেব দেখানোর দরকার নেই, যাও গোসল করে খেতে আসো, পুকুর ওপাশে আছে, ঘরে গোসলের জন্য আলাদা ব্যবস্থা নেই। ধ্রুব পুকুরটার দিকে একবার চেয়ে তারপর তোফাজ্জলের দিকে তাকালো, জবাব দিলেন, ওকে। তোফাজ্জল আর কথা বাড়ালেন না। পরপর চেয়ার থেকে পেপার নিয়ে হেঁটে নিজের ঘরে ঢুকে গেলেন। তাকে ঘরের দিকে আসতে দেখে অদিতি দ্রুত পর্দার আড়াল থেকে সরে গেল। তোফাজ্জল দেখার আগে দ্রুত নিজের ঘরে ঢুকে গেল। ধ্রুবর বাড়িতেই থাকবে। অদিতির মন কু ডাকছে, ধ্রুবর ব্যাপারে বাবা জানলে সবার সামনে ওকে অপমান করবেন। ও এসব সহ্য করতে পারবে না একদমই। কেলেঙ্কারি ঘটবে দুজনের মধ্যেই, দুজনেরই যা অসম্ভব প্রাক। ধ্রুব হাতে টাওয়াল নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো। শহরে জীবন থেকে এতটা দূরে এসে গ্রামে পুকুরে গোসল, ব্যাপারটা তার জন্য নতুন অভিজ্ঞতা। গায়ে শুধুমাত্র প্যান্ট রেখে পুকুরে নেমে পড়লো। সাঁতার কেটে ডুব দিয়ে গোসল করে উঠলো। গোসল শেষে ভিজে গায়ে শার্ট প্যান্ট পরে নিল। বাড়িতে থাকলে হয়তো খালি গায়ে প্যান্ট পরেই বের হতে হতো বাথরুম থেকে, কিন্তু এটা আরেকজনের বাড়ি, অনেকেই হাঁটাচলা করে উঠছেন। তাছাড়া অদিতি আছে, ধ্রুব ওকে অপ্রস্তুত করতে চায় না। ধ্রুব টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বাড়ির দিকে যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। অদিতি উঠান দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছে। ধ্রুবকে দেখে অদিতির হাত কাঁপা শুরু হয়ে গেছে। ও আশেপাশে তাকালো, কেউ কি দেখে নিচ্ছে? ধ্রুব ভেজা গামছা দিয়ে মাথা মুছতে মুছতে ওর কাছে এগিয়ে গেল। অদিতি তাকে দেখে চোখ নামিয়ে নিল, বলল, কেউ দেখবে, ভেতরে যান প্লিজ। ধ্রুব আশেপাশে তাকালো, কেউ নেই আশেপাশে। তোফাজ্জল বাইরে গেছেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে আশপাশটা সতর্ক দেখে চেয়ে দেখতে দেখতে বলল, তোমার বাবা আসলেই বড্ড করা, তুমি সত্যি তোমার বাবার মেয়ে তো?
ধ্রুব এবার অদিতির দিকে মাথাটা নিচু করে তাকালো, ফিসফিস করে বলল, ডাউট হচ্ছে আমার। অদিতি ভ্রুকুচকে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালো। ধ্রুব ওর দিকে আর একবারও তাকালো না। যা বলা শেষে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সেভাবেই সোজা সামনের বাংলোতে ঢুকে গেল। অদিতি কিছুক্ষণ সেভাবেই চেয়ে হঠাৎ করে হেসে ফেললো। ধ্রুব ওর আশেপাশে থাকছে ব্যাপারটাকে হয়তো আনন্দই দিচ্ছে। দুপুরে তখন গোসল করে এসে ধ্রুব মাত্রই রুমে ঢুকেছে। ছোট একটা রুম, রুমের এক পাশে একটা পড়ার টেবিল, অন্য পাশে দুজনের জন্য একটি বেড, বেডের পাশে একটি ছোট টেবিল যেখানে পানির কলস আর গ্লাস রাখা। ধ্রুব কখনোই এত ছোট রুমে থাকতে অভ্যস্ত নয়। বোঝাই যাচ্ছে ওকে এখানে যতটুকু যত্ন দরকার সেটুকুই করা হবে। এখনই জামাই আদর চাটা ধ্রুবর বোকামি। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। সারাদিনের জার্নিতে ধ্রুবর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তার মধ্যে রাস্তার দুরবস্থা যেন আরেক বিপদ। পুরো শরীরে হাড্ডি মাংস একদম এক করে ছেড়েছে। ধ্রুব ময়লা শার্ট খুলে পাল্টাচ্ছিল। চেয়ারের উপর টি শার্ট রাখা ছিল। খালি গায়ে ওদিকে যাওয়ার সময় হুট করে ঘরের দরজা খুলে গেল। ধ্রুব টি শার্ট হাতে পেছনে ফিরে চাইলো। অদিতি এসেছে। বারবার পেছনের দিকে দেখে ভীত সন্তুষ্ট মুখটা ঘুমটার আড়ালে ঢেকে চোরের মতো ঘরে ঢুকে পড়লো। ধ্রুব টি শার্ট হাতে দেখছিল অদিতিকে। ও বলল, তুমি এখানে? কেউ দেখে নিলে? অদিতি মুখটা থেকে ঘুমটা সরিয়ে ফেললো। তারপর দুজনে একে অপরের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে খালি গায়ে এই প্রথম দেখা মাত্রই ওর চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। ও দ্রুত মুখ চেপে পেছনে ঘুরে গেল। অদিতিকে পেছনে ঘুরতে দেখে ধ্রুব নিজের শরীরের দিকে একবার চেয়ে দেখলো সে খালি গায়ে, শুধু প্যান্ট পরা। অদিতি অপ্রস্তুত হয়ে পড়েছে। ধ্রুব সেটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে টি শার্ট গায়ে দিতে লাগলো। অদিতির বুক কাঁপছে। এমন পরিস্থিতিতে সে জীবনের প্রথমবার পড়েছে। কোনো পরপুরুষকে এভাবে ও দেখেনি আজ অব্দি। অদিতি চোখ খিচে ফেলেছে দ্রুতই। ধ্রুব টি শার্ট পরতে পরতে কাচুমাচু গলায় বলতে লাগলো, নক করে আসা উচিত ছিল, আই গেস। অদিতি পেছনে ফিরে থাকা অবস্থায় অপ্রস্তুত গলায় বলল, সরি, আমি বুঝিনি। ধ্রুব টি শার্ট পরা শেষ। ও কথার মাঝপথে থামিয়ে দিয়ে বলল, নেকামি না করে পেছনে ঘুরো, আমি টি শার্ট পরে নিয়েছি। অদিতি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, কিন্তু লজ্জায় মুখ তুলে ধ্রুবর দিকে তাকাতে পারলো না। অন্যদিকে চেয়ে আছে দেখে ধ্রুব বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি বলতে এসেছিলে? অদিতি এবার তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর মুখটা একবার দেখে নিল। এমন একটা স্যাঁতসেঁতে ঘরে ধ্রুব থাকছে শুধুমাত্র ওর জন্য। অদিতিকে ব্যাপারটা অপরাধ বোধে ফেলে দিচ্ছে। অদিতি কথা তুললো, বড্ড অনুনয় করে বলল, ধ্রুব, আপনি এসবে অভ্যস্ত নন, কেন এমন করছেন? চলে যান, কিচ্ছু হবে না এসবে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।